আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সোজা কথায় শেয়ার মার্কেটে স্বাগতম। আচ্ছা, একটা জিনিস আজকে আমরা আলাপ করি, সেটা হচ্ছে যে চারদিকে এখন এআই জয় জয়কার। তো সেই আঙ্গিকে আমরা যদি অ্যামি ব্রোকার থেকে গতকালকের ক্লোজিং এর উপর ভিত্তি কইরা কম্পিউটার টোটাল 11টা প্যারামিটারস, যেমন মানি ফ্লো ইন্ডেক্স, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ডস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিসের প্যারামিটারস এর সমন্বয়, ভলিউম, এগুলোর সমন্বয়ে সে কি কি শেয়ার এখন আপাতত মার্কেটে ট্রেন্ডিং অথবা মার্কেটে শক্তিশালী অবস্থানে আছে বলে সাজেস্ট করে, আমরা সেই জিনিসটা প্রথমে দেখি। 5টা বা 7টা শেয়ার নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা একে খুঁজতে দিলাম যে তুমি বের করো। বের করার পর সে যেই কাজটা করলো সেটা হচ্ছে সে আমাদেরকে একটা ফাইল বের করে দিল, যে ফাইলটা হচ্ছে এইটা। এবং এই ফাইলে আমরা দেখতে পাচ্ছি যে 7 স্কোরের মধ্যে সবচেয়ে ভালো পজিশনে মানে কারা কারা আছে 22 তারিখে, সবগুলা গতকালকের ফাইন ফুডস, আইএসএন, সমতা লেদার ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা মূলত খুঁজবো হচ্ছে যে ইন্ডিকেটস স্ট্রেংথ অথবা হাই ভলিউম আপার ক্লোজিং অন দা হাই, আবার সবুজ কালারের এগুলা। এগুলা দেখবো বেঙ্গল থার্মোপ্লাস্টিক আছে, সোনারগা আছে, বিপিএমএল আছে, এইচআরটেক্স আছে, এস আলম আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা কিছু পাইলাম। তো এগুলার উপর ডিপেন্ড করে আজকে আমরা প্রথমত কিছু শেয়ারের টেকনিক্যাল আসপেক্টস গুলা আগে দেখি যে তাদের অবস্থান কিরকম। তো প্রথমে আমরা যদি এসপি সিরামিকে চলে যাই, গতকালকের চেয়ে গতকালকেও মোটামুটি ভালো জায়গায় ছিল, 20 টাকা 40 পয়সা এসে সাপোর্ট পাইছিল। আমরা জানি গত কয়েকদিন যাবতই প্রথম দিকে মার্কেট গ্রিন যায় এবং শেষের দিকে মারাত্মক একটা সেল প্রেসার আসতেছে, গ্রিন মার্কেটকে রেড করে দিচ্ছে। সো এই যে সিচুয়েশনে আমরা এখানেও তার প্রতিফলন দেখতে পাচ্ছি, উপরে লম্বা উইক মানে সেল প্রেসার আসছে। কিন্তু তারপরও আমি বলবো যে ভলিউমের আঙ্গিকে এটা, যেহেতু আমি কাজ করি অ্যানালাইসিসে, সবকিছু নিয়ে কাজ করা হয়, বাট আমি প্রাধান্য দেই ভলিউম প্রাইস অ্যানালাইসিস। ভলিউমের নিরিখে বলতে চাচ্ছি যে ইটস নট ব্যাড। গতকালকে পুরোপুরি সে তার চ্যানেলকে ব্রেকআউট দিছে এবং 20 টাকা 40-এর উপরে একটা ক্লোজিং দিছে। সো ভলিউম যদি এমন কন্টিনিউ করে, আমরা ইনশাল্লাহ এটাকে 23 টাকা প্লাস লেভেলে প্রথমে দেখতে পারি। ওকে, তারপরে এস আলম কোল্ড স্টোরেজ, সেটাতে আমরা যদি একটু ক্লিয়ার করে দিই চার্টটা, তাহলে যে পাশে ভালো একটা সাপোর্ট নিয়েছে, যদিও নিচে একটা গ্যাপ আছে, কিন্তু সে একটা ভালো সাপোর্ট নিয়ে 16 টাকা 20 পয়সা লেভেল থেকে উপরে উঠছে, এখনো চ্যানেলের ভিতরে আছে। বাট একটা প্রবলেম হচ্ছে, গত 3 দিন যাবত এটাতে স্মার্ট মানি ঢুকতেছে এবং ভালো পরিমাণ ভলিউম হচ্ছে, কিন্তু গতকালকের যেই ভলিউমটা, এই ভলিউমটা আমার কাছে আনইউজুয়াল বা অনেকটা বেশি লাগতেছে। ইউজুয়ালি এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমি আশা করতেছি আগামীকালকে এটার ভলিউম অনেকটাই কমে যাবে। তারপরে আমরা যদি সোনারগাঁয়ের দিকে তাকাই, সোনারগাঁ আমরা দেখলাম রিসেন্টলি খুবই ভালো প্রাইস অ্যাকশন দিচ্ছে, এবং এই মার্কেটও এইবারও দেখলাম সে ভালো একটা জায়গা থেকে ঘুরছে, 25 টাকা লেভেল থেকে, এখান থেকে সাপোর্ট পাইছে। ইনফ্যাক্ট এই জোনটাই হচ্ছে স্মার্ট মানির কনসেপ্টে যদি বলি, এই জোনটাই হচ্ছে তার ডিমান্ড জোন। সো এই ডিমান্ড জোন থেকে সে সাপোর্ট নিয়ে উঠছে, সেটা হচ্ছে একটা ভালো ব্যাপার। এটার জন্য টানা 3 দিন এটার মধ্যে কিন্তু স্মার্ট মানি ইজ প্রেজেন্ট হিয়ার, ভালো পরিমাণে ভলিউম আছে, ভালো পরিমাণ। গতকালকে তো এটা হল্টেড হইছে আমরা জানি, বাট হল্টেড এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে যে কি পরিমাণ শেয়ার এখানে বাই সেল হইছে। আমরা যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলতে চাই, তাহলে সোনারগাঁওতে আমরা বলতে পারি কালকের আগের দিন, আই মিন বুধবার, 10,74,000 শেয়ারের মধ্যে 67% ছিল বাই, আর
গতকালকে বৃহস্পতিবার 12,19,000 শেয়ারের মধ্যে 77% ছিল বাই, সো ইটস হিউজ। আমার মনে হয় যে এটা পরপর 2 দিন একটা প্রফিট টেকিং, একটা 40-41 লেভেলের রেজিস্ট্যান্সও আছে, আবার একটা প্রফিট টেকিং হইলেও হইতে পারে। আর গতবারের মতো দেখছি যে সাধারণত যদি এটা একটা টানের উপর থাকে তাহলে সে 44-41-45 লেভেলটাকে পরের হিসাব, পরে 44-45 লেভেলটাকে আমরা প্রাইমারি টার্গেট হিসাবে ধরতে পারি, ভলিউম যদি কন্টিনিউ করে। প্রত্যেকটাই ভলিউম সাপেক্ষে। গতকাল কি প্রথম এটা চ্যানেল ব্রেকআউট করছে এবং অত্যন্ত ভালো একটা ভলিউম সহকারে খুব সুন্দর একটা ক্যান্ডেল দিছে। 31 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্স পুরোপুরি ভাঙে নাই, বডি অর্ধেক নিচে রয়ে গেছে, কিন্তু এখানে হিস্টোগ্রামের বারটাও উপরে আসছে এবং এটা এমএ ক্রসকে ফাইট করতেছে। বিপিএমএল এ আমরা শিওর না, কিন্তু যদি বিপিএমএল এ আগামীকালকে মোটামুটি এরকম বা তার চেয়ে একটু কমও থাকে তাহলেও আমার মনে হয় বিপিএমএল পরবর্তী 35 লেভেলটাকে টাচ করতে সামনে এগুচ্ছে। এরপরে আসুক টেক্সটাইলের মধ্যে আরেকটা এইচআর টেক্স। এইচআর টেক্সটা খুবই ভালো করতেছে। গত 5 দিন যাবত এটার মধ্যে মানি অ্যাকুমুলেশন হচ্ছে এবং এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্যাপ রাইখা গ্যাপ আপ বুলিশ কিকিং যেটা বলে, একটা বুলিশ কিকারের মাধ্যমে গ্যাপ আপ ওপেনিং হয়েছে বিশাল। বর্তমান ভলিউম প্রোফাইলে এই ইয়েটা একটু কম। গত 5 দিনের ভলিউম প্রোফাইলে এটা যথেষ্ট ভালো করতেছে। 27 টাকা রেজিস্ট্যান্সের মুখে আছে, কিন্তু ভলিউম যদি এইরকম বা তার কাছে ধারেও থাকে আমরা 29-30 লেভেল এটা এর পরবর্তীতে এটাকে দেখতে পারি। এবং এটার এলিওয়েট ওয়েভ ইটস ওকে। পরে আসুক বিকন ফার্মা। বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, মানে ওরিয়ন ফার্মা, ওরিয়ন গ্রুপটার ব্যাপারে আমরা জানি যে এগুলা যখন একটু যে কোনো একটা প্লে যদি করা শুরু করে তাহলে কিন্তু এর গেমটা মোটামুটি সাস্টেইনেবল হয় বা একেবারে ছবির মতো অত্যন্ত সুন্দর। পর 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 3টা দিন ধীরে 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 ভলিউম অ্যাকুমুলেশন হয়েছে। গতকালকে এটা অলমোস্ট হল্টেড এর কাছাকাছি ছিল, শেষে ছেড়ে দিছে। বাট এটা ইটস গুড একটা সিচুয়েশন। হিস্টোগ্রাম প্রথম গ্রিন বার দিছে, ভাঙছে এটা বলা যাবে না। চ্যানেল যেটা এখানে মানি সুইপিং হয়েছিল এবং মানি সুইপিং এর পর কিন্তু এখানে দেখার ব্যাপার, এখানে খুব চমৎকার ভাবে কিন্তু এটা হারমোনিক অনার করছে। এই সময়টাতে ইন্ডেক্সের এই সময়টাতে আইসা দেখি যে হারমোনিক্সের অনেক স্টকের হারমোনিক্সের ডি লেগ যেখান থেকে সাধারণত ঘোরার কথা সেই জায়গাগুলো থেকে ইউজুয়ালি ওইটা ডিজঅনার করে অথবা টানা পড়তেছে, যেহেতু গত 2 দিন মার্কেট পড়ার পরও বিকন ফার্মা স্রোতের উল্টো দিকে গেছে এবং এটা হারমোনিকও অনার করছে। সো ভলিউম যদি পরপর 3 দিন ভলিউম একটু প্রফিট টেকিংও হইতে পারে, বাট কন্টিনিউয়াসলি আমরা এটাতে চোখ রাখতে পারি যে যদি প্রফিট টেকিং হয়ও বা 107 যদি এটা প্রাইস আগামীকালকেও হোল্ড করে, আই থিঙ্ক যে এটা ভবিষ্যতে ভালো করবে এবং ভলিউম প্রোফাইল রেঞ্জ যদি এই টাইপের থাকে, তাকে 120-এও যদি আমি দেখি খুব একটা অবাক হব না। এরপরে বেঙ্গল থার্মোপ্লাস্টিকের চেহারাটা খুব একটা ভালো না। এমনিতে মনে হচ্ছে সাধারণভাবে তাকাইলে যে বাহ বেশ ভালো, অনেক প্রাইস বাড়ছে, হ্যাঁ অনেক প্রাইস বাড়ছে 3টা ক্যান্ডেল, কিন্তু এই যে গ্যাপ আপ ওপেনিং গুলা রাইখা উঠছে এইটা ভালো না। এবং পরপর একটু আগে যেটা দেখছি যেমন সরি বিকন ফার্মাতে যেটা দেখছি ভলিউম ধীরে ধীরে অ্যাকুমুলেট হওয়াটা ভালো। এইভাবে থার্মোপ্লাস্টিকের মতোই যে পরপর 2 দিনের পর হঠাৎ কালকে এইরকম ভলিউম একটা এইভাবে হইলে এটা ইটস নট গুড। আমার মনে হচ্ছে আগামীকালকে এটার ভলিউম আমরা 16 লাখ, যেটা গতকালকে 2,34,000 ছিল সেটা আজকে 16, গতকালকে 16 বৃহস্পতিবার 16-12 দিয়ে শেষ হয়েছে। সো এটা হিউজ একটা ভলিউম এবং এই রকম ভলিউমে সাধারণত আমার মনে হচ্ছে আগামীকালকে আমরা এটা ভলিউম অনেকটা কমে যেতে দেখবো। সেই জায়গায় সেক্ষেত্রে প্রাইস অ্যাকশনও হয়তো একটা ইফেক্ট ফেলবে।
আচ্ছা, মোটামুটি আমরা এই কয়েকটা স্টক নিয়ে আলাপ করলাম, পারফর্মিং স্টক। ইন্ডেক্স নিয়ে আসলে কথা বলার তেমন কিছু নাই। আমরা যদি ইন্ডেক্স নিয়ে অল্প একটু ছোটখাটোর মধ্যে কথা বলি, চর্বিত চর্বণ যে ইন্ডেক্সের এই বর্তমানে টেকনিক্যাল কাজ করবে না, ফান্ডামেন্টালস কাজ করবে না, একমাত্র এক্স ফ্যাক্টরস বা সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরস গুলো আছে এই ফ্যাক্টরস গুলোর উপরে ইন্ডেক্স। কথা যে ইন্ডেক্স এখন একটা অর্ডার ব্লক জোনে আছে। এই যে এটা হচ্ছে একটা অর্ডার ব্লক জোন, এই সাদা স্কোয়ারটা। এর নিচের প্রান্ত দেখতে পাচ্ছি 4,700, উপরে 4,900, অ্যারাউন্ড রাফলি এই 4,700 কে 4,900 এর মধ্য থেকে ঘুরে যদি বের হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, রাদার দেন সিইং ওয়ার্স সিনারিও। সো এইটা যদি একটা জিনিস আমি দেখাইতে চাই, যেমন প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে সে কিন্তু এই জায়গায় টেকনিক্যালস ফলো করছে। যেমন গতকালকে বুধবারে একটা ইনভার্টেড হ্যামার আসছিল, ইনভার্টেড হ্যামারের পর সবুজ দেখাইলো এটা রেড ধরতে হবে, এবং এটা তার ধারাবাহিকতায় গতকালকের ক্যান্ডেলটা আসছে। কারণ গতকালকের ক্যান্ডেলও শেষের দিকে কোনো একটা, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলছি, যে কোনো একটা পক্ষ বা দুষ্ট চক্র আছে যারা একটা হিউজ সেল প্রেসার এখনো ক্রিয়েট করে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কিছুটা আশা ব্যঞ্জক, সেটা হচ্ছে এই জায়গাটা মোটামুটি এই যে 4,775-76 এই লেভেলটাই কিন্তু 1 2 3 4 5 মানে প্রায় 6টা, এই লেভেলটাতে 6টা ক্যান্ডেলই হোল্ড করতেছে। শনিবারে আগামীকালকে মার্কেটে জন্য আমাদের কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, অথবা সাইকোলজিক্যালি একটু প্রিপারেশনও রাখা উচিত। আই এম নট শিওর, অথবা আমরা কেউই জানি না এগুলা ইন্ডেক্সে আসলে কি হচ্ছে। আমি কর্তা ব্যক্তিরা জানেন কিনা সেটা নিয়েও আমি সন্দিহান। বাট মূল কথা হচ্ছে যেটা, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট, মিডল্যান্ড, ডাচ বাংলা এবং সিটি ব্যাংক, এই কয়েকটা 5টা ব্যাংক কিন্তু তাদের গতকালকে তাদের রেকর্ড ডেট ছিল। আমরা জানি এরা ডিভিডেন্ড ডিক্লারেশন করছে, এবং এই 5টাই ক্যাশ ডিভিডেন্ডের সাথে সাথে ভালো পরিমাণ কিন্তু স্টক ডিভিডেন্ডও ডিক্লেয়ার করছে। তার মধ্যে এমটিবিটা কোনো ক্যাশই দেয়নি, সেটা সিধা 10% স্টক ডিভিডেন্ড দিছে। তো আমরা জানি যে ডিভিডেন্ড ডিক্লারেশন এবং সবগুলাই মোটামুটি হেভি পেইড আপ ক্যাপিটালের। সো স্টক ডিভিডেন্ড অ্যাডজাস্টের কারণে আগামীকালকে কিছুটা বা মডারেট লেভেলে হলেও কিন্তু এটা আগামীকালকে, এমনি তো ইন্ডেক্সের অবস্থা খারাপ, এটা কিন্তু ইন্ডেক্সের উপর একটা চাপ আসতে পারে। একটু সতর্ক থাকা উচিত, হওয়া উচিত। এবং পরিশেষে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে ইন্ডেক্স নিয়ে আমরা অনেকেই অনেক রকম ভাবে বিভ্রান্ত, অনেক ভাবে হতাশাগ্রস্ত। না হওয়ার কোনো কারণ নেই, একেবারেই অভিভাবকহীন এরকম একটা সিচুয়েশন। কিন্তু আমি এখানে একেবারেই হাল ছেড়ে দেওয়ার মতো কিছু কিন্তু পাচ্ছি না। বিশেষ করে লাস্ট মিটিং যেটা হইলো, এবং গভর্নমেন্ট পক্ষের অনেকেই স্টেক হোল্ডাররা, সরকারের পক্ষ থেকে সবাই মিলে যে মিটিংটা হইলো, সেটাতে আমার মনে হচ্ছে এবার, আমি ভুলও হইতে পারি, মনে হচ্ছে যে এবার বাজেটে শেয়ার বান্ধব কিছু আমাদের প্রণোদনা বলেন, অথবা লং টার্ম না, যেগুলা অলরেডি মাননীয় প্রধান উপদেষ্টা 5টার কথা বলে দিচ্ছেন, এরকম না, এমন কিছু ইনিশিয়েটিভ হয়তো এবার আমরা বাজেটে প্রত্যাশা করতে পারি। একটা শেয়ার মার্কেট কখনোই যেভাবে চলতেছে এইভাবে চলতে পারে না। ব্যাংক সেক্টরের প্রতি যতটা আগ্রহী, কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং প্রেস সুইপ সাহেব যেই বিবৃতি দিলেন, সেখানে আমরা খুবই হাস্যকর ভাবে, যারা ব্যাংক ডিফল্টার ছিল, বড় বড় যারা ব্যাংক ডিফল্টার ছিল, তাদের টাকা ফ্রিজ করা হয়েছে, এবং ফ্রিজ করে সেই টাকাটা সংশ্লিষ্ট ব্যাংকে বা একটা সাধারণ ফান্ড করতে বলছেন প্রধান উপদেষ্টা। সেই সাধারণ ফান্ডের মধ্যে দিয়ে গিয়ে সেটা ওই ব্যাংকের উন্নতির জন্য, জামানতে, যাতে গ্রাহকদের দুর্ভোগতি না হয়,
এবং সেটা সাধারণভাবে মানুষের উন্নতির জন্য ব্যবহার করা হবে। এটা খুবই ভালো কথা, এই কথা দিয়েই আজকে শেষ করছি। এটা খুবই ভালো কথা, ভালো জিনিস, কিন্তু এনাদের বিশাল বিশাল অনেক এই ধরনের লোকদের যারা বিদেশে পালায় গেছে বা হাজতে আছে, যারা শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত, এনাদের অনেক শেয়ারও জব্দ করা হয়েছে। কিন্তু বলা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, আমার কোনো আপত্তি নেই ব্যাংকের টাকা ব্যাংকের কাছে ফিরিয়ে দেয়া, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, বাট বলা হচ্ছে যে শেয়ার বিক্রির লব্ধ অর্থ সেইটাও ব্যাংকে লোকজনের উন্নয়ন ফান্ডে। আমার কথা হচ্ছে এটা কেমন বিমাতা সুলভ আচরণ? যেই জায়গায় বাংলাদেশ ব্যাংক মোটামুটি একটা লাইন আপে চলে আসছে, সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকের টাকা বা ব্যাংকের টাকা ব্যাংকে যাক, শেয়ার মার্কেটের, আমার ছোট বুদ্ধি বলে, শেয়ার মার্কেটের টাকা থাকা উচিত শেয়ার মার্কেটে। এই শেয়ার যাদের শেয়ার হোল্ড করছে লক্ষ লক্ষ শেয়ার, বিশাল অ্যামাউন্ট, ওনারা নিজেরাই প্রেস সচিব বলছেন বিশাল অ্যামাউন্ট টাকা এবং শেয়ার এগুলা যেগুলা জব্দ করছে, এই শেয়ার গুলোও যদি পজিটিভলি আইসিবির মাধ্যমে বা গভর্নমেন্ট নিজেরাই একটা কমিটি করুক, অথবা এই টাকাটাকেও স্বচ্ছভাবে পজিটিভ অর্থে এই মার্কেটের টাকা যেহেতু, তাইলে এই মার্কেটের টাকায় এই মার্কেটেই বিনিয়োগ করা উচিত, এবং এই মার্কেটের টাকায় এই মার্কেটেই যদি বিনিয়োগ করা হয়, এই যে আমাদের আস্থা, যেটা ভয়াবহ ভাবে কালকে দেখলাম আমরা যে টার্নওভার এত কমে গেছে, সেই জায়গায় যদি এখন আমরা দেখি যে এই টাকার মাধ্যমে টার্নওভার ধীরে ধীরে 300 400 500 600 কোটি টাকা হচ্ছে, তাহলে সাধারণ মানুষের মধ্যে আস্থার জায়গায় কিন্তু অটোমেটিক ফিরে আসবে বা আসা শুরু করত। কিন্তু ওনারা এইটাকেও বলতেছেন যে এটাও ব্যাংকে অথবা উন্নয়ন বিনিয়োগ ফান্ডে নিয়ে যাবেন। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াই দে আর টেলিং দিস, এবং ওনারা এতটা বিমাতা সুলভ আচরণ, কারণ শেয়ার মার্কেটও তো তাদের সরকারের একটা প্রথম এবং প্রধান ইন্ডিকেটরস অফ আওয়ার ম্যাক্রো এন্ড মাইক্রো ইকোনমি। সো এই প্রশ্ন সবার কাছেই থাকলো, এবং এই প্রশ্ন দিয়েই আজকে শেষ করলাম। ও আরেকটা কথা, যে কয়েকটা শেয়ার আমরা দেখলাম, প্রত্যেকটা শেয়ার অ্যানালাইসিসের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ নট এনাফ। টেকনিক্যাল অ্যানালাইসিস সাথে সাথে আমাদের সেটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও দেখা উচিত। এবং উপরের আই বাটনে আমার একটা, উপরের আই বাটনের এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন যে আমাদের ফান্ডামেন্টাল একটা শেয়ারের কোন 7টা জিনিস ফান্ডামেন্টালি খুব প্রাইমারি ভাবে দেখা উচিত, এই জিনিসগুলো আমরা দেখব, তারপরে পারফর্ম করব। এবং আজকের আলোচনা কোন শেয়ার বাই সেল ইত্যাদি নির্দেশ করে না, ডিসক্লেমার অংশটুকু পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আগামীকালের এবং আগামী সময়ে আমরা তো এখন আশা নিয়ে বাইচে থাকতে পারি, আমাদের হাতে তো কিছু করার নেই। একটা ভালো, আল্লাহ আমাদের একটা ভালো দিন দিক, এই অবস্থা থেকে সবাইকে আমাদেরকে মুক্ত করুন আল্লাহ পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।